তো আজকে আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর ভূগোল ও পরিবেশের তৃতীয় পার্ট যেটি রয়েছে এর সম্পর্কে। তো বন্ধুরা, এখানটায় 4টি কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব নির্ণয় করো বা নিরূপণ করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপদ্মা বিনাশের অন্যতম কারণ যুক্তিসহ ব্যাখ্যা দাও। তৃতীয় প্রশ্ন রয়েছে ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণ উল্লেখ করো। এবং চতুর্থ প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বণ্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। তো প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব নিরূপণ করো। তো অ্যারোসল, তো প্রথমে আমরা অ্যারোসল বলতে কী বুঝি সেটা জানি নেই। তো অ্যারোসল এর অ্যারো শব্দের অর্থ হচ্ছে বায়ু এবং সল শব্দের অর্থ ধূলি বা অন্যান্য কণিকা। সুতরাং অ্যারোসলকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে অ্যারোসল বলতে বায়ুমণ্ডলে অবস্থিত ভাসমান ধূলিকণা এবং বিভিন্ন জৈব ও অজৈব কণিকাকে বোঝায়। তো বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব কী বা অ্যারোসল আমাদের বায়ুমণ্ডলের কী কাজে ব্যবহৃত হয়। তো 1 নাম্বার বা মেইন পয়েন্ট হচ্ছে জলীয় বাষ্প ধারণে, অর্থাৎ বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় ও ঘনীভবন পদ্ধতিতে বৃষ্টিপাত রূপে পতিত হয়। অর্থাৎ এই যে ভাসমান ধূলিকণা তা বাষ্পীভূত জলকে আশ্রয় করতে সাহায্য করে এবং তা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত রূপে আমাদের পৃথিবীতে পতিত হয়। এরপর রয়েছে দ্বিতীয় পয়েন্ট বায়ুমণ্ডল উত্তপ্তকরণে, অর্থাৎ সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি এই ধূলিকণাকে গরম করে আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এরপর তৃতীয় পয়েন্ট রয়েছে আলোক বিচ্ছুরণে, ধূলিকণার জন্য বৈচিত্র্যের মেলার সৃষ্টি হয়। ধূলিকণা না থাকলে আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটতো না, ফলে দিনের বেলাতেও আকাশ গভীর অন্ধকারে ডুবে থাকতো। অর্থাৎ সূর্য থেকে আসা যে সৌররশ্মি তা এই ধূলিকণার ওপর রিফ্লেক্ট করে আমাদের পৃথিবী পৃষ্ঠকে আলোকিত করে রাখে। তো এই হচ্ছে বায়ুমণ্ডলের অ্যারোসলের গুরুত্ব। দ্বিতীয় কোশ্চেন রয়েছে মানুষের ক্রিয়াকলাপে প্রাকৃতিক সৌরপদ্মা বিনাশের অন্যতম প্রধান কারণ যুক্তিসহ ব্যাখ্যা দাও। তো এর প্রধান কারণ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন, রেফ্রিজারেন্ট স্প্রে, কীটনাশক, প্লাস্টিক শিল্পে ক্লোরোফ্লোরোকার্বন বিভিন্ন যৌগ ব্যবহৃত হয়। এইভাবে মানবীয় কার্যকলাপে উৎপন্ন সিএফসি থেকে ক্লোরিন পরমাণু অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তর ধ্বংসের সম্মুখে ভূমিকা নেয়। অর্থাৎ বিভিন্ন মানবীয় কার্যকলাপ, যেমন মানুষ সাধারণত বাড়িঘরে রেফ্রিজারেন্ট অর্থাৎ ফ্রিজ, প্লাস্টিক, কীটনাশক প্রভৃতি ব্যবহার করে থাকে। এর থেকে উৎপন্ন যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন উৎপন্ন হয় তা এই প্রাকৃতিক সৌরপদ্মা বা ওজোন স্তরকে ধীরে ধীরে ক্ষয় করে। এরপর বিমান চলাচল, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে দ্রুতগামী জেট বিমান যাতায়াতকালে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড ও নাইট্রিক অক্সাইড ওজোন স্তরের ক্ষতি করে। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যে দ্রুতগামী জেট বিমান চলাচল করে তা থেকে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড ও নাইট্রিক অক্সাইড ওজোন স্তরের ক্ষতি করে। তৃতীয় প্রশ্ন রয়েছে ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা বলতে আমরা কী বুঝি। তো ট্রপোস্ফিয়ারে সাধারণত আমরা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যে উষ্ণতার স্বাভাবিক হ্রাস, অর্থাৎ 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। একে উষ্ণতার স্বাভাবিক হ্রাস বলে। কিন্তু এর যদি বিপরীত অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাওয়ার পরিবর্তে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তবে তাকেই বৈপরীত্য উষ্ণতা বলে। তো বৈপরীত্য উষ্ণতা কোথায় কোথায় সৃষ্টি হয় বা কীভাবে সৃষ্টি হয়, তো এর প্রধান কারণ যেমন পার্বত্য উপত্যকা, পার্বত্য অঞ্চলে রাত্রিবেলা তাপ বিকিরণের ফলে উঁচু পর্বতগাত্রে বায়ু খুব শীতল ও ভারী হয়ে পর্বতগাত্রের ঢাল বরাবর মহাকর্ষ টানে উপত্যকার নিচে নেমে উষ্ণ বায়ু স্থান দখল করে, ফলে স্বাভাবিকভাবে উষ্ণ বায়ু উপরে উঠে যায়। এর ফলে বা এই কারণে উপত্যকার নিচের অংশে উষ্ণতা ও উঁচু পর্বতগাত্রে উষ্ণতা কম হয়। অর্থাৎ যেহেতু শীতল বায়ু ভারী এবং উষ্ণ বায়ু হালকা, তাই শীতল বায়ু উষ্ণ বায়ুর স্থান দখল করে নেয় এবং উষ্ণ বায়ুকে উপরে তুলে দেয়। এর ফলে বৈপরীত্য উষ্ণতা উপত্যকা অঞ্চলে দেখা যায়। এরপর রয়েছে দীর্ঘ শীত রাত্রি
বা শীতকালীন দীর্ঘ রাত্রি। শীতকালে দীর্ঘ রাত্রিতে ভূপৃষ্ঠ খুব শীতল হয়ে গেলে সংলগ্ন বায়ু শীতল হয়ে যায়, তখন ওপরের বায়ুস্তরে শীতল ভূপৃষ্ঠ থেকে দূরে থাকে বলে অপেক্ষাকৃত উষ্ণ হয়। তাই শীতল ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠতে থাকলে অপেক্ষাকৃত উষ্ণ বায়ু দেখা যায়। অর্থাৎ শীতকালে ওপরের বায়ুস্তর খুব তাড়াতাড়ি শীতল হতে পারে না এবং নিচের বায়ুস্তর অর্থাৎ পৃষ্ঠ বরাবর খুব শীতল হয়ে যায়। এর ফলে ট্রপোস্ফিয়ারের নিম্ন স্তর উষ্ণতা হ্রাস পায় এবং ঊর্ধ্বস্তরে উষ্ণতা বেশি দেখা যায়। এর ফলে বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। এবার চতুর্থ প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে স্থলভাগ ও জলভাগের বণ্টন ও নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। তো প্রথম পয়েন্ট, যেহেতু এখানটা দুটি পয়েন্টই উল্লেখ করতে হবে, তাই এখানটা প্রথম পয়েন্ট রয়েছে স্থলভাগ ও জলভাগের বণ্টন। স্থলভাগ ও জলভাগের ভৌত বৈশিষ্ট্যের পার্থক্যের জন্য উষ্ণতার তারতম্য হয়। পয়েন্ট এ, দিনের বেলা সূর্যতাপ একই পরিমাণ সূর্যরশ্মি দ্বারা স্থলভাগ দ্রুত ও অধিক উত্তপ্ত হয়, কিন্তু জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয়। আবার রাত্রিকালে জল অপেক্ষা স্থল অধিক তাপ বিকিরণ করে, তাই রাত্রিকালে স্থলভাগ দ্রুত শীতল হয়ে পড়ে জলভাগ অপেক্ষা। অর্থাৎ জলভাগ খুবই ধীর গতিতে উষ্ণ হয় এবং স্থলভাগ খুবই দ্রুত গতিতে উষ্ণ হয়। এর ফলে তাপের বৈষম্য সৃষ্টি হয়। পয়েন্ট বি, জলের তাপ গ্রহিতা কম কিন্তু স্থলের তাপ গ্রহিতা বেশি। সমপরিমাণ স্থল সমপরিমাণ জল অপেক্ষা 2.5 গুণ বেশি তাপ গ্রহণ করে, তাই জল অপেক্ষা স্থল দ্রুত উত্তপ্ত হয়। স্থলভাগ জলভাগের থেকে 2.5 গুণ বেশি উত্তপ্ত হয় একই উষ্ণতা থাকা সত্ত্বেও। পয়েন্ট সি, জলে পরিচলন পদ্ধতিতে তাপের চলন ঘটে কিন্তু স্থলভাগে পরিচলন পদ্ধতিতে তাপের চলন করে না, তাই স্থলভাগ ও জলভাগে ভিন্নভাবে উত্তপ্ত হয়। দ্বিতীয় পয়েন্ট রয়েছে নগরায়ন ও শিল্পায়ন। শহর অঞ্চলে যানবাহন ও কলকারখানা থেকে নির্গত তাপ ও ধোঁয়া উষ্ণতা বাড়িয়ে দেয়। এছাড়া বাড়িঘর নির্গমন, যান চলাচল প্রভৃতির জন্য বাতাসে ধুলো ধোঁয়ার পরিমাণ খুব বেশি হয় এবং এই অঞ্চলে বায়ু সৌর বিকিরণ ও পার্থিব বিকিরণ উভয়কেই বেশি মাত্রায় শোষণ করে। এই জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস বেশি উষ্ণ হয়। এই কারণে দমদম বিমান এলাকা অপেক্ষা কলকাতা শহর উষ্ণতা সবসময় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।